नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 133। পাশ্চাত্য দেশে স্বামীজির সহিত কয়েকদিন। নিজের শারীরিক গঠনের মধ্যে তাহার মঙ্গলীয় সদৃশ চোয়ালের জন্য তিনি বিশেষ গর্ববোধ করিতেন। উহাকে তিনি বুলডগের লক্ষণ অর্থাৎ কিছুতেই লক্ষ্যভ্রষ্ট না হওয়ার চিহ্ন বলিয়া গণ্য করিতেন। তিনি বিশ্বাস করিতেন মঙ্গলদের এই বিশেষ গুণটি আর্য জাতির সকল শাখা প্রশাখার মধ্যে অনুস্যূত হইয়া আছে এবং সেজন্য একদিন উহার উল্লেখপূর্বক বলিয়া ওঠেন, দেখছ না, তাতার জাতি আর্য জাতির মদিরার স্বরূপ। তাতার জাতি সকলের রক্তে শক্তি ও বল সঞ্চার করেছে। পারিপার্শ্বিক অবস্থার প্রতি তাহার উদাসীনতার গূঢ় কারণ অনুসন্ধান করিতে হইলে স্মরণ রাখিতে হইবে যে সর্বদাই তাহার প্রচেষ্টা ছিল চিন্তার সহায়ক আদর্শ স্থান খুঁজিয়া বাহির করা। প্রত্যেকটি পরিবার গৃহস্থালির প্রত্যেকটি মুখ্য উপকরণ তাহার নিকট সেই পরিমাণে সমাদর লাভ করিত, যে পরিমাণে তাহারা উচ্চতম চিন্তাশীল জীবন গঠনের পক্ষে আবশ্যক চিত্ত ও ভাবের স্থৈর্য প্রদান করিতে পারিত। 1900 খ্রিস্টাব্দের মাইকেল মাস 29 সেপ্টেম্বর দিবসে কয়েকজন ব্যক্তি স্বামীজির সহিত স্যাঁ মিশেল পর্বত মন্ট সেন্ট মাইকেল দর্শনে গমন করেন। ঘটনাক্রমে তাহাদের মধ্যে একজন স্বামীজির পার্শ্বেই দাঁড়াইয়াছিলেন। স্বামীজি তখন মধ্যযুগে কয়েদিদের জন্য নির্দিষ্ট অন্ধকার খাঁচার মতো ঘরগুলি দেখিতেছিলেন। সহসা ওই ব্যক্তি চমকিত হইয়া শুনিলেন স্বামীজি অনুচ্চস্বরে বলিতেছেন, আহা, কি চমৎকার ধ্যানের জায়গা! যাহারা তাহাকে 1893 খ্রিস্টাব্দে আতিথ্য দানে আপ্যায়িত করেন, তাহাদের মধ্যে কেহ কেহ এখনও বর্তমান। তাহারা বর্ণনা করেন পাশ্চাত্য দেশে প্রথম পদার্পণের পর সর্বদা গভীর চিন্তায় মগ্ন হইয়া যাওয়ার অভ্যাস দূর করিবার জন্য স্বামীজিকে কিরূপ বেগ পাইতে হইত। ট্রামে উঠিয়া তিনি এমন গভীরভাবে চিন্তায় তন্ময় হইয়া যাইতেন যে গন্তব্যস্থলে কখন পৌঁছিয়াছেন সে বিষয়ে হুঁশ থাকিত না। ফলে কোনো এক জায়গায় যাইবার জন্য হয়তো তাহাকে 2-3 বার সমস্ত পথের ভাড়া দিতে হইত। যেমন বৎসরের পর বৎসর অতিবাহিত হইতে লাগিল এবং এই বন্ধুগণ মধ্যে মধ্যে তাহার সহিত সাক্ষাৎ করিতে লাগিলেন, তাহারা দেখিতে পাইলেন ক্রমশ বাহিরের তৎপরতা ও লৌকিক ব্যবহার সম্পর্কে তাহার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হইতেছে। কিন্তু স্বভাবের এই পরিবর্তন ছিল নিতান্তই বাহ্য। ভিতরে পূর্বের ন্যায় সেই জ্বলন্ত ইচ্ছাশক্তি বিরাজ করিত এবং মন সর্বদা ভাবমুখে অবস্থান করিত। তাহার নিজের অলঙ্কারপূর্ণ ভাষায় বলা যায়, মনে হইত যেন কোনো প্রতিকূল শক্তির দ্বারা তিনি বলের মতো এক স্থান হইতে অপর স্থানে নিক্ষিপ্ত হইতেছেন এবং ঐরূপে ধীরে ধীরে শান্ত হইয়া যাইতেছেন। একবার আবেগের সহিত তিনি বলিয়া ওঠেন, আমি জানি সারা পৃথিবী আমি ঘুরে বেড়িয়েছি, কিন্তু ভারতে আমি কেবল ধ্যান করবার জন্য গুহায় খুঁজে বেরিয়েছি, আর কিছু নয়। আবার এসব সত্ত্বেও সর্বদাই তিনি ছিলেন তীক্ষ্ণ পর্যবেক্ষক। ছাত্রের আগ্রহ লইয়া তিনি জাদুঘর,
বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় ইতিহাস প্রভৃতির খোঁজ লইতেন। তবে কোনো স্থানেরই রীতিনীতি, আচার ব্যবহার প্রভৃতি তাহাকে কদাপি প্রভাবিত করিতে পারিত না। প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে যে বিপুল পার্থক্য, তাহা অনুভব করিয়া তাহাদের আবেদনে যথোচিত সাড়া দিবার মানসিক শক্তি তাহার ছিল। প্রত্যেক বস্তু যে ভাবরাশি অভিব্যক্ত করিতে প্রয়াস পায়, সেই ভাবের মাধ্যমেই তিনি সব কিছু বুঝিবার চেষ্টা করিতেন। ইংল্যান্ড যাত্রাকালে একদিন তিনি গভীর নিদ্রার পর জাহাজের ডেকে আসিয়া আমাকে বলেন যে, স্বপ্নে তিনি প্রাচ্য ও প্রতীচ্য দেশের বিবাহ সম্পর্কিত কতকগুলি আদর্শের বিচার করিতেছিলেন এবং অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন যে উভয়ের মধ্যেই কিছু কিছু জিনিস আছে যাহা জগতের কল্যাণের পক্ষে অপরিহার্য। শেষবার আমেরিকা হইতে প্রত্যাগমনের পর তিনি আমাকে বলেন, পাশ্চাত্য সভ্যতার প্রথম পরিচয়ে আমি তার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করেছিলাম, কিন্তু এখন প্রধানত তার অর্থলিপ্সা ও ক্ষমতাই দেখতে পাচ্ছি। অপর সকলের মতো আমিও চিন্তা না করে ধরে নিয়েছিলাম যে যন্ত্রপাতির দ্বারা কৃষিকার্যের বিশেষ উন্নতি হবে, কিন্তু এখন দেখছি যে যন্ত্রের দ্বারা আমেরিকার কৃষকের সুবিধা হতে পারে, কারণ তাকে বহু বর্গমাইল চাষ করতে হয়, কিন্তু ভারতীয় চাষিদের ছোট ছোট জমির পক্ষে এতে লাভের চেয়ে ক্ষতি হবার সম্ভাবনাই বেশি। ভারত ও আমেরিকার সমস্যা সম্পূর্ণ পৃথক, অন্তত এই বিষয়ে আমার অনুমাত্র সন্দেহ নেই। ধনের সমবন্টন সমস্যা সম্বন্ধেও যাহা দুর্বল বা দরিদ্র শ্রেণীর সমূল উচ্ছেদ ও সাধন চাহে, এমন সব তর্কের প্রতি তিনি সন্দিগ্ধ চিত্তে কর্ণপাত করিতেন। অপরাপর বিষয়ের ন্যায় এই বিষয়েও যেন অজ্ঞাতসারেই তিনি ছিলেন প্রাচীন ভারতীয় সভ্যতার প্রতিমূর্তি স্বরূপ। কোনো জাতির মধ্যে দলবদ্ধ হইবার প্রবল অভ্যাস দেখিলে তিনি উহার প্রশংসা করিতে জানিতেন, কিন্তু হিংস্র প্রকৃতির বৃকযুথের দলবদ্ধ হওয়ার মধ্যে সৌন্দর্য কোথায়? বিদেশে ভারতের অভাব অথবা সমস্যা সম্পর্কে আলোচনায় তাহার ঘোর আপত্তি ছিল এবং তাহার উপস্থিতিতে ওই প্রকার আলোচনায় তিনি নিজেকে অপমানিত বোধ করিতেন। পক্ষান্তরে সমগ্র জগৎ বিপক্ষে থাকিলেও কোনো স্বদেশবাসীকে সাহায্য করিতে তিনি কখনো পশ্চাৎপদ হইতেন না। যদি কোনো ভারতীয় কোনো বিষয়ে অনুসন্ধান দ্বারা এমন এক সিদ্ধান্তে উপনীত হইয়া থাকেন যাহা ইউরোপীয়দের সিদ্ধান্তের বিপরীত, তাহা হইলে ওই বিষয়ে তাহাদের শত যুক্তি তর্ক তাহার নিকট ভাসিয়া যাইত। বালকের সরলতার সহিত তিনি স্পষ্ট উত্তর দিতেন, আশা করি আপনি আরও সূক্ষ্মতর যন্ত্রপাতি আবিষ্কার করবেন। আপনার মাপজোক আরও নিখুঁত হবে, যাতে আপনার প্রতিপাদ্য বিষয়টি প্রমাণিত হতে পারে। এইরূপে যদিও অপর সকলে তাহাকে লইয়া গর্ব অনুভব করিতেন যে তিনি সমগ্র বিশ্বেরই অধিবাসী ও তত্ত্বজিজ্ঞাসু ছাত্র, তিনি স্বয়ং কিন্তু ভারতে জন্মগ্রহণ করিয়াছেন বলিয়াই সর্বদা গৌরব বোধ করিতেন। আর রাজোচিত পারিপার্শ্বিক আবেষ্টনী ও নানা সুযোগ সুবিধার মধ্যে অবস্থান করিলেও তিনি যে সন্ন্যাসী, ইহাই লোকের নিকট দিন দিন স্পষ্টতর ভাবে প্রকাশ পাইত। সপ্তদশ পরিচ্ছেদ। স্বামীজী প্রচারিত মতসমূহের সমষ্টিভাবে আলোচনা। খ্রিস্টের জন্মের কয়েক শতাব্দী পূর্বে বুদ্ধের আবির্ভাব দ্বারা দ্বিবিধ প্রয়োজন সাধিত হয়। যে শক্তিপ্রবাহ স্বদেশ হইতে নির্গত হইয়া দূরবর্তী দেশসমূহকে সঞ্জীবিত করিয়াছিল, একদিকে তিনি ছিলেন তাহার উৎস স্বরূপ। ভারতবর্ষ তাহার বাণী সমগ্র প্রাচ্য জগতে বিস্তার করিয়া
অবশেষে নিজ সীমার বহু দূরে অবস্থিত বিভিন্ন দেশে নানা জাতি, ধর্ম সম্প্রদায়, সাহিত্য, কলা ও বিজ্ঞান চর্চার স্রষ্টারূপে গণ্য হয়। কিন্তু ভারতের নিজ সীমার মধ্যে ওই মহাপুরুষের জীবনই ছিল জাতি সংগঠনের প্রথম উপায় স্বরূপ। উপনিষদ নিহিত আর্য সংস্কৃতি আপামর জনসাধারণের মধ্যে প্রচার করিয়া বুদ্ধ সাধারণ ভারতীয় সভ্যতার আদর্শ নির্ণয় করেন এবং ভাবী কালের জন্য এক অখণ্ড ভারতীয় জাতির সূত্রপাত করেন। যে মহান জীবনের পরিচয় আমি লাভ করি, আমার স্থির বিশ্বাস সেই জীবনেও অনুরূপভাবে দ্বিবিধ প্রয়োজন সাধিত হইয়াছে। প্রথম, সমগ্র জগতে এক আলোড়ন সৃষ্টি করা। দ্বিতীয়, এক মহাজাতি সংগঠন। বিদেশের কথা বলিতে গেলে স্বামী বিবেকানন্দই পাশ্চাত্য জাতিসমূহের নিকট বেদ ও উপনিষদের ভাবাদর্শের প্রথম প্রামাণিক ব্যাখ্যাকার। তাহার নিজস্ব কোনো ধর্মমত প্রচার করিবার ছিল না। তিনি বলিয়াছিলেন, বেদ ও উপনিষদ ব্যতীত আমি কোনো অন্য গ্রন্থ থেকে কখনো কিছু উদ্ধৃত করিনি এবং তাদের মধ্য থেকেও কেবল শক্তির কথাই বলেছি। স্বর্গের পরিবর্তে তিনি প্রচার করেন মুক্তি, পরিত্রাণের পরিবর্তে জ্ঞান লাভ, ঈশ্বরের পরিবর্তে সর্বব্যাপী বা সর্বভূতে অবস্থিত অখণ্ড ব্রহ্মের সাক্ষাৎকার ছিল তাঁহার উপদেশ এবং কোনো বিশেষ ধর্মের মাহাত্ম্য ঘোষণার পরিবর্তে তিনি ঘোষণা করিতেন সকল ধর্মের সত্যতা। পাশ্চাত্য পণ্ডিতগণ সময়ে সময়ে বিস্মিত এবং অস্বাচ্ছন্দ্য বোধ করিতেন যে ধৈর্য সহকারে বহু গবেষণার দ্বারা তাঁহারা যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, এই প্রচারক ধর্ম ব্যাখ্যাতার স্বভাবসিদ্ধ ওজস্বিতার সহিত সেসব কথা জীবন্ত সত্যের ন্যায় অনর্গল বলিয়া যাইতেছেন। কিন্তু তাহারা যত প্রকার পরীক্ষায় উপস্থিত করুন না, এই প্রচারকের পাণ্ডিত্য অনায়াসে তাহাদের বহু ঊর্ধ্বে অবস্থিত বলিয়া প্রমাণিত হইত। তাহার প্রচারিত মতবাদ কেবল বিদ্যালয়ে অধিগত দর্শন চর্চা মাত্র ছিল না, যাহা ঐতিহাসিক ও প্রাচীন ভাষাবিদ্যাগত। অতএব লোকের চিত্তাকর্ষক হইবে, উহা ছিল এক জীবন্ত জাতির হৃদয়ের চিরপোষিত বিশ্বাস। যে জাতি পঞ্চবিংশ শতাব্দী ধরিয়া জীবনে মরণে ওই সত্য উপলব্ধি করিবার জন্য ক্রমাগত সংগ্রাম করিয়া আসিয়াছে। ধর্মগ্রন্থ সকল তাহার নিকট জ্ঞান ভাণ্ডারের দ্বার উন্মুক্ত করিয়া দেয় নাই, পরন্তু এক মহান জীবনের টিকা ও ব্যাখ্যাস্বরূপ ছিল, যে জীবনের অত্যুজ্জ্বল আলোকছটা ওই সকল গ্রন্থের কোনরূপ সহায়তা ব্যতীত তাহার চক্ষুকে প্রতিহত করিত এবং যাহার বিশ্লেষণে তিনি একান্ত অপারগ ছিলেন। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী তাহার মনে এই ধারণা দৃঢ়বদ্ধ করিয়া দেয় যে শঙ্করাচার্য প্রচারিত অদ্বৈতবাদই শেষ পর্যন্ত একমাত্র সত্য। পরমহংসদেবের জীবনী তাহার নিজস্ব অনুভূতির দ্বারা দৃঢ় হইয়া তাহাকে হৃদয়ঙ্গম করাইয়া দেয় যে বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈতবাদ প্রভৃতি যে সকল বিভিন্ন মতবাদ সেই একমেবাদ্বিতীয়াম অবস্থায় উপনীত হইতে না পারিলেও প্রায় উহার সমীপবর্তী হইয়াছে, তাহারাও অবশেষে অদ্বৈত অবস্থারূপ সর্বশ্রেষ্ঠ অনুভূতিরই নিম্নতর বিভিন্ন অবস্থা বলিয়া প্রমাণিত হইবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ